হ্যালো স্টুডেন্টস, কেমিস্ট্রি নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা মূলত তুল্যাঙ্কভার নির্ণয় সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়ায় যখন একটি মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ অংশগ্রহণ করে, সেক্ষেত্রে অংশগ্রহণকারী কোনো বিক্রিয়ক পদার্থের তুল্যাঙ্কভার কিভাবে নির্ণয় করতে হয় তার কিছু সহজ মেথড এবং সংক্ষিপ্ত পদ্ধতি আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব এবং ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সঙ্গে থাকো, ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা নতুন যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দৈনন্দিন এই ধরনের রসায়ন সংক্রান্ত বেশ কিছু নতুন নতুন সংক্ষিপ্ত মেথড সহজেই শিখে নেওয়ার জন্য সরাসরি আমরা আমাদের ক্লাসে চলে আসি। আমরা পেয়ে গেছি আমাদের আজকের প্রথম প্রশ্ন, যেখানে বলা হচ্ছে অ্যাসিড মাধ্যমে ডাইক্রোমেট আয়ন অক্সিডাইজেস ফেরাস আয়ন টু ফেরিক আয়ন। অর্থ হলো ডাইক্রোমেট আয়ন ফেরাস আয়নকে ফেরিক আয়নে জারিত করে। ইফ দি গ্রাম মলিকুলার মাস অফ পটাশিয়াম ডাইক্রোমেট, যদি পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর 294 গ্রাম হয়, ইটস গ্রাম ইকুইভ্যালেন্ট মাস ইজ, অর্থাৎ তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের গ্রাম তুল্যাঙ্কভার কত। তো কোশ্চেনটার মধ্যে আমাদের একটু ঘাবড়ে দেওয়ার জন্য ওরা বিশেষভাবে উল্লেখ করেছে যে ডাইক্রোমেট আয়ন ফেরাস আয়নকে ফেরিক আয়নে জারিত করে। আমাদের তুল্যাঙ্কভার বার করতে হবে ডাইক্রোমেটের আয়নের। সুতরাং আমাদের খেয়াল করতে হবে যে ডাইক্রোমেট আয়ন অপরকে জারিত করলো ঠিক আছে, কিন্তু সে নিজে কি হবে? অবশ্যই যে অপরকে জারিত করে সে নিজে বিজারিত হয়। অর্থাৎ আমাদের এখান থেকে যেটা হিসেবের জন্য ধরে নিতে হবে সেটা হচ্ছে এই যে ডাইক্রোমেট আয়ন Cr2O7 2- Fe2+ কে Fe3+ এ জারিত করে, কিন্তু নিজে বিজারিত হয়ে Cr3+ এ পরিণত হয় এবং এই চেঞ্জটা হয় অ্যাসিড মিডিয়ামের ক্ষেত্রে। সুতরাং আমাদের কিন্তু এই অ্যাসিড মিডিয়ামে ডাইক্রোমেট আয়ন, অ্যাসিড মিডিয়ামে এই ডাইক্রোমেট আয়ন নিজে বিজারিত হয়ে কিসে পরিণত হয় সেটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এটা ফার্স্ট কাজ। এবার আমি কাজটা করব কি করে? এই কাজটা করার জন্য আমরা এই সমীকরণটাকে আয়ন ইলেকট্রন মেথডে আগে ব্যালেন্স করে নেব। অ্যাসিড মিডিয়ামে ব্যালেন্সের নিয়ম অনুসারে বলা আছে যে পাশে অক্সিজেন কম থাকবে সে পাশে জল অণু যুক্ত করতে হবে, ঠিক বিপরীত পাশে দ্বিগুণ H+ দিতে হবে। এটা হচ্ছে মূল নিয়ম। কিন্তু সর্বপ্রথমে বলা আছে আগে কেন্দ্রীয় মৌলের পরমাণুকে উভয় পাশে ম্যাচ করিয়ে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি বাম পাশে ক্রোমিয়াম দুটো পরমাণু আছে, তাই ক্রোমিয়াম পরমাণুকে ম্যাচ করানোর জন্য আমরা ডান দিকেও ক্রোমিয়ামের আগে 2 বসিয়ে নিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি বাম পাশে 7টা অক্সিজেন পরমাণু আছে, কিন্তু ডান পাশে কোনো অক্সিজেন পরমাণু নেই। তাই ব্যালেন্সের নিয়ম মেনে ডান দিকে আমাকে 7টা জল অণু যোগ করে নিয়ে সঙ্গে সঙ্গে বিপরীত দিকে অর্থাৎ বাম পাশে 14টা H+ যোগ করতে হবে। এরপরের কাজ হলো আধানের সমতাটা ঘটাতে হবে। আমাদের বাম পাশে
টোটাল চার্জ কত আছে এটা আমাদের মনে মনে ক্যালকুলেট করে নিতে হবে। বাম পাশে টোটাল চার্জ যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে দেখব ডাইক্রোমেট আয়নের মধ্যে -2 চার্জ আছে এবং H+ এর মধ্যে 14টা প্লাস আছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে টোটাল চার্জ +12, রাইট হ্যান্ড সাইডে টোটাল চার্জ 6+। সুতরাং আমাকে বাদিকে 6টা প্লাস কমাতে হবে, যা 6টা ইলেকট্রন যোগ করার মধ্যে দিয়ে করতে হয়। সমীকরণটা যখনই আমরা ব্যালেন্স করে ফেলবো, অর্থাৎ ব্যালেন্স হয়ে যাবে, তখন কিন্তু আমি একটা জিনিস জেনে যাব যে ডাইক্রোমেট আয়ন যখন অপরকে জারিত করে, নিজে বিজারিত হওয়ার সময় সে 6টা ইলেকট্রনকে গ্রহণ করে। অর্থাৎ আমাদের এখান থেকে শুধু এইটুকু হিসেবটা জেনে রাখতে হবে যে ডাইক্রোমেট আয়ন কটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, 6টি ইলেকট্রন গ্রহণ করে। এবার এই ধরনের কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী কোনো পদার্থের তুল্যাঙ্ক ভর নির্ণয় করার জন্য আমাদের যে নিয়মটা অনুসরণ করতে হয়, আমরা নিয়মটাকে প্রথমে একটু নোট ডাউন করি। সেটা হলো কোনো পদার্থের তুল্যাঙ্ক ভর ইজ ইকুয়াল টু আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা দ্বারা। এটা হলো আমাদের ফর রেডক্স রিঅ্যাকশন। তো এখানে আমাদের বার করতে দিয়েছে কার তুল্যাঙ্ক ভর, K2Cr2O7 এর তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে দিয়েছে। এবং ওরা K2Cr2O7 এর আণবিক গুরুত্বটাকে বলে দিয়েছে, সেটা হলো 294। আমাকে ভাগ করতে হবে K2Cr2O7 যখন ফেরিকে জারিত করবে, সে নিজে বিজারিত হতে গিয়ে কতগুলো ইলেকট্রনকে গ্রহণ করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি 6টা ইলেকট্রনকে গ্রহণ করেছে। সুতরাং 6 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসবে 49। সুতরাং K2Cr2O7 এর অ্যাসিড মিডিয়ামে যখন সে জারক রূপে আচরণ করবে, তার ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? 49, অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট। আমি এই প্রশ্নটিকে এই ধরনের সমতা বিধানের পথ বাদ দিয়েও কেবলমাত্র জারণ সংখ্যার পরিবর্তনকে কাজে লাগিয়েও আমি গণনা করতে পারি। চলো আমি সেই হিসেবটিও তোমাদেরকে দেখিয়ে দিই। অর্থাৎ এখানে যেটা করলাম, আমরা একটা মেথড অ্যাপ্লাই করেছি, সেটা হলো টাইপ 1। প্রথম টাইপ অনুসারে আমরা দেখলাম কি ডাইক্রোমেট আয়নের Cr3+ এর রূপান্তরের সমীকরণকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স করে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যার গণনা করে আণবিক গুরুত্বকে সেই সংখ্যা দ্বারা ভাগ করার মধ্য দিয়ে আমরা পদার্থের তুল্যাঙ্ক ভর নির্ণয় করা শিখেছি। আমি এবার দ্বিতীয় টাইপ অর্থাৎ দ্বিতীয় মেথডে কিভাবে তুল্যাঙ্ক ভর নির্ণয় করা যায়, আমরা সেই আলোচনায় চলে আসি। টাইপ 2তে বলা হচ্ছে যে তুমি এভাবেও তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে পারো, সেটা হলো কোনো যৌগের তুল্যাঙ্ক ভর বার করতে গেলে সেই যৌগের যে আণবিক গুরুত্ব হবে, সেই আণবিক গুরুত্বকে আমরা ভাগ করব কেন্দ্রীয় মৌলের মোট জারণ সংখ্যার
পরিবর্তন দ্বারা। অর্থাৎ আমরা রেডক্স রিঅ্যাকশনে অংশগ্রহণকারী কোনো পদার্থের, এটা যৌগের জায়গায় এটা মৌলও হতে পারে একইভাবে, কোনো পদার্থের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে গেলে আমরা আইদার আণবিক গুরুত্বকে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা দ্বারা যেমন ভাগ করে তার তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারি, তেমনি আণবিক গুরুত্বকে কেন্দ্রীয় মৌলের মোট জারণ সংখ্যার পরিবর্তন দ্বারা ভাগ করেও আমরা কিন্তু তার তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারি। এটাও ফর রেডক্স রিঅ্যাকশন। তো আমরা দেখি এই সেকেন্ড মেথডে K2Cr2O7 এর কিভাবে তুল্যাঙ্ক ভার নির্ণয় করা যায় এবং কত আসে। আমাদের জেনে রাখতে হবে যে অ্যাসিড মিডিয়ামে K2Cr2O7 বা যে কোনো ডাইক্রোমেট যৌগ অবশ্যই সে যখন অপরকে জারিত করবে নিজে Cr3+ অর্থাৎ ক্রমিক আয়নে নিজে বিজারিত হবে। এখন জারণ সংখ্যার রেসপেক্টে আমি কি করে এখান থেকে K2Cr2O7 এর ইকুইভ্যালেন্ট ওয়েট নির্ণয় করব? তার জন্য K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা আমাদের নির্ণয় করে নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। অর্থাৎ K2Cr2O7 এই যৌগে Cr এর অক্সিডেশন নাম্বার, এটা প্রথমে আমাকে ডিটেক্ট করতে হবে। অক্সিডেশন নাম্বারটা কত হচ্ছে? অক্সিডেশন নাম্বার হচ্ছে +6, এখানে ক্রোমিয়াম +3। অর্থাৎ ক্রোমিয়ামের বা একটি Cr পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন, অক্সিডেশন নাম্বার চেঞ্জ কত হচ্ছে? 6 - 3, দ্যাট ইজ 3 ইউনিট। এখন K2Cr2O7 এর মধ্যে ক্রোমিয়াম আছে কটা টোটাল? এই যে মোট জারণ সংখ্যার পরিবর্তন বলা আছে সেখানে আছে দুটি। তাহলে দুটি Cr পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন কত হবে? 6 ইউনিট। এই 6 দিয়ে আমাকে ভাগ করতে হবে। অর্থাৎ K2Cr2O7 এর তুল্যাঙ্ক ভার যখন আমরা বার করব, দেয়ারফর K2Cr2O7 এর তুল্যাঙ্ক ভার, তখন আমাকে আণবিক গুরুত্ব কত দেওয়া ছিল? 294, তাকে আমরা 6 দিয়ে ভাগ করব। এখান থেকেও আমাদের হিসেব একই আসবে। সুতরাং আমরা এই ধরনের প্রশ্নের উত্তর দুটো মেথডে করতে পারি। আইদার আয়নীয় সমীকরণ ব্যালান্সের মধ্য দিয়ে গৃহীত বা বর্জিত ইলেকট্রন হিসেব করার মাধ্যমে, অথবা ডাইরেক্ট কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যার পরিবর্তনকে, মোট পরিবর্তন অর্থাৎ যে পদার্থের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে যাচ্ছ সেই পদার্থের মধ্যে যার জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে তার যতগুলো পরমাণু থাকবে ততগুলোর মোট জারণ সংখ্যার পরিবর্তন দ্বারা আমরা ভাগ করব। চলো আমরা দ্বিতীয় কোশ্চেনের দিকে চলে আসি। আমরা যে দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছি সেখানে আমাদের বলা আছে যে iO4- এর ইকুইভ্যালেন্ট ওয়েট নির্ণয় করতে হবে যখন সে নিজে কনভার্টেড ইনটু I2 তে পরিণত হয় ইন অ্যাসিড মিডিয়াম। আমরা প্রথমে টাইপ 1 এর পথ ধরে আমরা iO4- কে ফার্স্ট I2 তে কনভার্ট করব এবং এই হিসেবটা আমাদের যাবে টাইপ 1 পদ্ধতি ধরে আমরা করছি। অর্থাৎ এটাকে ইকুয়েশন আকারে লিখে এটাকে আমরা ব্যালেন্স করে নেব। এবার ব্যালেন্স করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল এলিমেন্ট I বাদিকে একটি, কিন্তু ডান দিকে দুটো পরমাণু আছে। আমাদের নিয়মে বলা আছে যে প্রথমে কেন্দ্রীয় মৌলের পরমাণুটাকে সেম করতে হবে। আমি এখানে সেম দুভাবে করতে পারি। এক, বাম পাশে 2 বসিয়ে দিয়ে I পরমাণু সমান করতে পারি, অথবা ডান পাশে আমরা হাফ বসিয়ে দুপাশে I পরমাণু সেম করতে পারি। এখন কোন রাস্তায় আমরা হাঁটব? আমি যদি
বাম পাশে 2 বসাই, তাহলে আমাদের ইকুয়েশনটাতে আই পরমাণু ব্যালেন্স হচ্ছে ঠিকই, কিন্তু এই IO4 মাইনাস ওভারঅল কিন্তু 2 অণুতে পরিণত হয়ে যাচ্ছে বা 2 মোলে পরিণত হয়ে যাচ্ছে। এই আমাকে হিসেব করতে তো বলেছে কেবলমাত্র IO4 মাইনাসের ইকুইভ্যালেন্ট ওয়েট, তাই আমি এই রাস্তাতে হাঁটতে পারবো না। তাহলে আমাকে আই পরমাণু সেম করার জন্য ডান পাশে হাফ বসিয়ে নিতে হবে। এর ফলে আমাদের IO4 মাইনাস বাম পাশে একটাই থাকে, ডান দিকেও একটাই। এবার আমাকে ব্যালেন্সের নিয়মে ঢুকতে হবে। অ্যাসিড মিডিয়ামে ব্যালেন্সের নিয়ম, যে পাশে অক্সিজেন পরমাণু কম থাকে সে পাশে ততগুলো জল অণু দেবে এবং বিপরীত পাশে তার দ্বিগুণ সংখ্যক H+ দেবে। সবশেষে আধানের ব্যালেন্স করতে হবে। আমি যদি এদের রিঅ্যাক্ট্যান্টের মোট চার্জ ক্যালকুলেট করি, আমরা দেখতে পাচ্ছি IO4 মাইনাসে একটা মাইনাস আর 8H+, অর্থাৎ টোটাল চার্জ +7, বাট রাইট হ্যান্ড সাইডে চার্জ ইজ ইকুয়াল টু 0। সুতরাং এই চার্জটাকে ব্যালেন্স করার জন্য আমাকে বাম পাশে 7টা ইলেকট্রন যোগ করতে হবে। এর ফলে আমরা এবার অতি সহজে IO4 মাইনাসের ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে পারবো। ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? যদি IO4 মাইনাসের আণবিক ভর m হয়, তাহলে আমরা তাকে ডিভাইড করব 7 দিয়ে, অর্থাৎ প্রশ্নে দেওয়া অপশনস বি উইল বি আনসার। আমি এবার টাইপ 2 তে চলে আসি, অর্থাৎ সেকেন্ড মেথড অনুসারে আমরা কিভাবে ক্যালকুলেট করেছিলাম। টাইপ 2 তে বলা আছে এই ইকুয়েশনটাকে তোমার এবার আর ব্যালেন্স করতে হবে না, অর্থাৎ IO4 মাইনাস থেকে তোমার এটা কনভার্ট হচ্ছে I2 তে। তুমি শুধু জেনে নাও কেন্দ্রীয় মৌলের অর্থাৎ আয়োডিনের জারণ সংখ্যা প্রথমে কত ছিল এবং পরে কত আছে। আমরা পরে জারণ সংখ্যা পেয়ে যাচ্ছি 0, কিন্তু প্রথমে IO4 মাইনাসে I এর অক্সিডেশন নাম্বার +7। সুতরাং আমরা যদি I পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন এখান থেকে ক্যালকুলেট করে নিই, তাহলে সেটা কত দাঁড়াবে? চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার অফ I অ্যাটম। I পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন কত হচ্ছে? +7 থেকে 0, অর্থাৎ +7 থেকে 0 যদি আমি বিয়োগ করি তাহলে সেটা হবে 7 ইউনিট। এই যে 7 আসলো, এই 7 নিয়েই কাজ করতে হবে। আমরা কখনোই ডান দিকে I2 আছে বলে আবার দুটো I এর জারণ সংখ্যার পরিবর্তন হিসেব করতে যাব না, কারণ আমাকে তুল্যাঙ্ক ভর বার করতে হবে IO4 মাইনাসের, যেখানে I পরমাণু আছে মাত্র একটি। তাই IO4 মাইনাসের আণবিক ভর যদি তার মলিকুলার মাস বা মলিকুলার ওয়েট ক্যাপিটাল M হয়, আমরা তাহলে বলবো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ IO4 মাইনাস ইজ ইকুয়াল টু হবে ক্যাপিটাল M/7। আমরা এখান থেকেও কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েটের সেম মানটাই পেলাম, অপশন বি। আমাদের পরবর্তী কোশ্চেনে বলা আছে যে ইকুইভ্যালেন্ট মাস নির্ণয় করতে হবে সোডিয়াম থায়োসালফেটের, যার ফর্মুলা উইদিন ব্র্যাকেট দেওয়া আছে, এবং এই সমীকরণ অনুসারে আমি এই সমীকরণ অনুসারেই Na2S2O3 এর ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করব। তার জন্য আমাকে কি করতে হবে? প্রথমত এই যে সোডিয়াম থায়োসালফেট, তার মলিকুলার ওয়েটটা আমাদেরকে প্রথমে বার করে নিতে হবে। তো সেটা আমরা প্রথমে বার করে নিই। Na2S2O3 এর আণব ভর বা মলিকুলার ওয়েট, আণব ভর কত আসছে? 23 × 2, সালফার 32 × 2, অক্সিজেন 16 × 3। শুধু Na2S2O3 হলে হবে না, তার মধ্যে 5 অণু কেলাস জল আছে। এই কেলাস জলটাকে কিন্তু আমাদের হিসেবের মধ্যে ধরতে হবে, ফলে এর জন্য আসবে 18 × 5, অর্থাৎ এই হিসেবটা
টোটাল আমরা পাচ্ছি 248। এবার আমরা এই ইকুয়েশনের মধ্যে কেন্দ্রীয় মৌল সালফার তার জারণ সংখ্যার যে চেঞ্জ, সেই চেঞ্জটাকে আমরা তুলে আনব। আমি ইকুয়েশনটাকে আরেকবার লিখে নিচ্ছি। Na2S2O3 Na2S2O3 প্লাস I2, এখান থেকে তৈরি হচ্ছে 2NaI প্লাস Na2S4O6। ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হবে আমাদের শুধু Na2S2O3 এর। সুতরাং এই কেন্দ্রীয় সালফারের অক্সিডেশন নাম্বার কত হয়? +2। আমরা যদি রাইট হ্যান্ড সাইডে চলে আসি, সোডিয়াম টেট্রাথায়োনেট, এখানে সালফারের জারণ সংখ্যা কত হয়? +2.5। এগুলো কিন্তু এই যে মাথায় অক্সিডেশন নাম্বার লেখা হয়, এগুলো কিন্তু সব একটি পরমাণুর। তাহলে আমরা যদি নিচে লিখি একটি S পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন, জারণ সংখ্যার পরিবর্তন আমরা কত পাচ্ছি? 2.5 minus 2, that is 0.5 ইউনিট। আমরা যার তুল্যাঙ্ক ভার বার করব, সেই অণুটির মধ্যে কটা সালফার পরমাণু আছে? দুটো। সুতরাং দুটি সালফার পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন হবে কত? 1 ইউনিট। এবার এক্ষেত্রে কিন্তু আমরা আয়ন ইলেকট্রন মেথড ব্যালেন্সে আর যাব না, কারণ সমীকরণটা ব্যালেন্স একাধারে করে দেওয়াই আছে। অন্যদিকে আমার এখানে কোনো আয়ন ফর্ম করা নেই যে সেটাকে ব্যালেন্স করে নিতে হবে, তাই কেবলমাত্র জারণ সংখ্যার মোট পরিবর্তন দ্বারা আমরা ডিভাইড করেই আমরা Na2S2O3 এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারি। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট অফ Na2S2O3 এটা কত হবে? এটা হবে তার আণবিক ভর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 248, তাকে আমাদের ভাগ করতে হবে 1 দিয়ে, অর্থাৎ আনসার হবে 248। অপশন এ ইজ কারেক্ট। আমরা চলে আসব আমাদের পরবর্তী কোশ্চেনে। আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী কোশ্চেন, যেখানে বার করতে বলা আছে যে ZnOH2 ZnOH2 এর ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমাদের একটা সমীকরণ দিয়ে দিয়েছে, যে সমীকরণটা দেখতে পাচ্ছি ZnOH2 অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করেছে। এটা যদিও অ্যাসিড বেজ রিয়াকশন, এই রিয়াকশনটা হচ্ছে অ্যাসিড বেজ রিয়াকশন। সুতরাং আমরা এখানে কিন্তু রেডক্স মেথড অ্যাপ্লাই করে যে ইকুইভ্যালেন্ট ওয়েট নির্ণয় করার পদ্ধতি আমরা শিখে এসেছি, সেই পদ্ধতিগুলোর কোনোটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এটাকে কিভাবে সমাধান করতে হবে, এই হিসেবটাও আমরা কিন্তু পূর্বের থিওরি ক্লাসে যারা দেখোনি দেখে নেবে, আমরা কিন্তু বার করার পদ্ধতি আমরা করে এসেছি বা জেনে এসেছি। সেখানে বলা আছে যে যেহেতু ZnOH2 এখানে HNO3 এর সঙ্গে বিক্রিয়া করেছে, HNO3 একটা অ্যাসিড, সুতরাং ZnOH2 এখানে কি রূপে আচরণ করছে? বেজ রূপে আচরণ করছে। আর একটা বেজের ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে নির্ণয় করতে হয় না, সেখানে বলা আছে বেজের ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করা হয় মোলার মাস, অর্থাৎ সেই বেজের আণব ভর, তাকে ভাগ করতে হবে বেজের অম্লগ্রাহিতা অর্থাৎ বেসিসিটি দ্বারা, অম্লগ্রাহিতা দ্বারা। এটা ছিল আমাদের থিওরির আলোচনা। এখন এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ZnOH2 সে রিঅ্যাক্ট করছে HNO3 এর সঙ্গে এবং তৈরি হচ্ছে কি ZnOH NO3 H2O। এই রিঅ্যাকশন দেখে আমাকে আইডিয়া করতে হবে যে এই ZnOH2 এর অম্লগ্রাহিতা
সেটা কত, সেটা আমরা বুঝতে পারবো এইভাবে। এখানে যদিও OH গ্রুপ দুটো আছে, কিন্তু আফটার রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি যে একটা OH কিন্তু পড়েই রয়েছে। সুতরাং রিয়াক্ট করেছে কটা OH? একটা OH। তাহলে ইন দিস রিয়াকশন, অর্থাৎ এই বিক্রিয়ায়, ইন দিস রিয়াকশন ZnOH2 এর অম্লগ্রাহিতা, এর অম্লগ্রাহিতা সেটা কিন্তু 1। এটা কিন্তু ভালো করে আগে ইকুয়েশন দেখে নিজেকে আইডিয়া করে নিতে হবে। অর্থাৎ ZnOH2 মধ্যে দুটো OH গ্রুপ আছে, আমরা জানি OH যে কটা থাকে সেটা তার অম্লগ্রাহিতা। এখন দুটো OH থাকলেও এই যে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে সেখানে কি দুটো OHই পার্টিসিপেট করেছে? করেনি, একটা মাত্র OH পার্টিসিপেট করেছে। সুতরাং এই রিয়াকশনে কিন্তু ZnOH2 এর অম্লগ্রাহিতা 1। তাহলে ZnOH2 এর তুল্যাঙ্ক ভর কত হবে? না, তার যে আণবিক ভর সেটাকে যদি আমরা ফর্মুলা মাস ধরি, অর্থাৎ সাংকেতিক ভর ধরি, ফর্মুলা মাস, তাকে আমার ভাগ করতে হবে 1 দ্বারা। অর্থাৎ আমাদের অপশন হবে এ কারেক্ট। আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী আরেকটি প্রবলেম। প্রবলেমটিতে বলা আছে যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ FeS2 আয়রন পাইরাইটিস। FeS2 এর ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে বলেছে, যেখানে FeS2 কনভার্ট হয় Fe2O3 প্লাস SO2 তে। এটা হাফ রিয়াকশন আকারে বলা আছে, কারণ এর কমপ্লিট রিয়াকশনটা আমরা যদি লিখি তাহলে এটা এরকম দাঁড়াবে, FeS2 প্লাস O2, এখান থেকে তৈরি হবে Fe2O3 প্লাস SO2, ব্যালেন্স করা হয়নি। আমাদের জারণ সংখ্যার পরিবর্তন ধরে নিয়ে ইকুইভ্যালেন্ট ওয়েট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ইকুয়েশন ব্যালেন্স না করলেও চলে, কারণ আমরা কেবলমাত্র জারণ সংখ্যার পরিবর্তনকে কাজে লাগিয়ে এই কাজটা করব। তো আমরা একটু ক্যালকুলেট করে নিই যে FeS2 এর মধ্যে Fe এর অক্সিডেশন নাম্বার কত এবং সালফারের অক্সিডেশন নাম্বার কত। তো FeS2 এর মধ্যে Fe এর অক্সিডেশন নাম্বার হলো +2, সালফার হচ্ছে -1 করে। ডান দিকে Fe2O3 তে Fe হচ্ছে +3, কিন্তু সালফার ডাইঅক্সাইডের সালফার হচ্ছে +4। এখানে FeS2 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে Fe এর অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পেয়েছে এবং একটা Fe এর অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পেয়েছে কত? +3 - 2, দ্যাট ইজ ইকুয়াল টু 1 একক। অন্যদিকে আমরা যদি সালফারের দিকে তাকাই, সালফারেরও কিন্তু অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে। কত হয়েছে? একটি সালফার এর অক্সিডেশন নাম্বার বৃদ্ধি কত হয়েছে? না, +4 হয়েছে। কার থেকে হয়েছে? -1 থেকে, অর্থাৎ 5 একক। এখন FeS2 এর মধ্যে সালফার কটা আছে? দুটো সালফারের অক্সিডেশন নাম্বার বৃদ্ধি কত হচ্ছে? 10 একক। যেহেতু FeS2 এর তুল্যাঙ্ক ভর নির্ণয় করব এবং এর মধ্যে থাকা একটা Fe এবং দুটো সালফার উভয়েরই জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সুতরাং FeS2 এর মোট অক্সিডেশন নাম্বার বৃদ্ধি আমাদের হিসেব করে নিতে হবে। তাহলে আমরা কি লিখব? FeS2 অনুমধ্যস্থ পরমাণুগুলির মোট জারণ সংখ্যার বৃদ্ধি কত হচ্ছে? না, Fe এর ক্ষেত্রে 1 একক আর দুটো সালফারের জন্য 10, দ্যাট ইজ 11 একক।
তাহলে FeS2 এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? এর তুল্যাঙ্ক ভার হবে, তার আণবিক গুরুত্ব যদি আমরা m ধরে নিই, m ডিভাইডেড বাই 11। m হচ্ছে মলিকুলার ওয়েট অফ FeS2। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম আমাদের অপশন বি ইজ কারেক্ট। এইভাবে আমরা ধাপে ধাপে যদি আরো কিছু রাসায়নিক সমীকরণ এর উপর ভিত্তি করে কোনো যৌগের তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে হয়, আমরা দেখবে পরবর্তী প্রত্যেকটা অঙ্ক ধীরে সুস্থে চিন্তা করার মধ্য দিয়ে আমরা তার সমাধান করে ফেলতে পারবো, এবং এটা আরো দ্রুততার সঙ্গে আমাদের করতে হবে। যদি কারোর কোথাও কোনো প্রবলেম করতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের হেল্প করে দেওয়ার। ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার উৎসাহ বাড়ানোর উদ্দেশ্যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবে।